ভয়েস চেঞ্জ বোঝার চেষ্টা করবেন। কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে, আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ বা ঘটনার প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্চা বলে। বোঝার চেষ্টা করেন। ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটি মূলত কি, যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়। ফর এক্সাম্পল, হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। সি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা করেছো। এখানে এগুলো সবই অ্যাক্টিভ ভয়েস, কারণ হি, সি বা ইউ অর্থাৎ সাবজেক্ট এখানে অ্যাক্টিভ, সাবজেক্ট এখানে কাজ করছে। তার মানে আমরা এতদিন যত স্ট্রাকচার শিখছি, যা শিখছি, যত সেন্টেন্স প্র্যাকটিস করছি, সবই কিন্তু অ্যাক্টিভ ভয়েস। ওই যে আমি আপনাদের বলছি না যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। একটা বাক্যের সাবজেক্ট আই, উই, ইউ, হি, সি, দে, রহিম, করিম এগুলো হতে পারে, এটা আমি আপনাদেরকে বলছি কিন্তু। তো এটা হচ্ছে আমাদের সাবজেক্টের পার্ট। এখন মেইন যে বিষয়টা আপনাদের বুঝতে হবে সেটি হচ্ছে এইখান থেকে আমাদের ট্রান্সফর্ম করতে হবে। সেটা কেমন? আমরা ট্রান্সফরমেটিভ ওয়েতে প্যাসিভটা শিখি যদিও, কিন্তু আমি আপনাদের ডিরেক্ট ওয়েতে শেখাবো, প্র্যাকটিক্যাল ওয়েতে শেখাবো, যেটাকে আপনারা বলতে পারেন বাই ছাড়া প্যাসিভের ব্যবহার। যেমন সি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। আমি যদি বলি এটার প্যাসিভ করেন, আপনি আপনার প্যাসিভটা এইভাবে করতে হবে, আ পিকচার ওয়াজ ড্রন বাই হার। কিন্তু এই ওয়েটা ফলো করে আমি করাবো না। এই যে শি ড্রিউ আ পিকচার, আ পিকচার ওয়াজ ড্রন বাই হার, এভাবে আমরা করব না। আমি কিভাবে প্যাসিভটা দেখাবো, আপনারা লাস্ট পর্যন্ত থাকেন, বিষয়টা বুঝতে পারবেন। এবং আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে ইংলিশে, এবং আমি আপনাদের বলছিলাম 18টার মতো মডাল, সেমি মডাল আছে, এগুলো আমি আপনাদের দেখিয়েছি, আমরা প্র্যাকটিস করেছি। এই টেন্স, মডাল, সেমি মডাল, এই সবগুলো স্ট্রাকচারেরই একটা রিভার্স স্ট্রাকচার আছে, যেটা আমাদেরকে জানতে হবে। এই সবগুলো স্ট্রাকচারই কি আছে বললাম, একটা রিভার্স স্ট্রাকচার আছে। অর্থাৎ প্যাসিভ। প্যাসিভ কি, সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয় বোঝায়, তবে তা প্যাসিভ ভয়েস হয়। আ বুক ইজ রেড বাই হিম, আ পিকচার ইজ ড্রন বাই হার, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। সো দোজ আর দ্য সেন্টেন্সেস অফ প্যাসিভ ভয়েস। এখন একটা বিষয় একটু বোঝার চেষ্টা করবেন বা ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। এখানে প্যাসিভ কেন বলছে? আ বুকটা হচ্ছে সাবজেক্ট, বই কি নিজে নিজে কোনো কাজ করতে পারে? পিকচার এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ, মানে প্যাসিভ মানে এমন কোন সেন্টেন্স যে সেন্টেন্স বা বাক্যে সাবজেক্টটা কাজ করবে না, সাবজেক্ট নিষ্ক্রিয় থাকবে, ইনঅ্যাক্টিভ থাকবে, সেটাকে আমরা প্যাসিভ বলছি। কিন্তু এই যে বাই হিম, বাই হার, বাই ইউ, এভাবে আমি দেখাবো না, এভাবে আমরা করব না। আমরা একটু, আমরা দেখেন এইখানে যে যে পিডিএফটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ফাইলটা দেখাচ্ছি, এটা হচ্ছে গ্রামাটিক্যাল ওয়েতে প্যাসিভের ফাংশন। যেমন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ বিষয় থাকে। প্যাসিভ ভয়েস অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। শুধু ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ যে বাক্যে অবজেক্ট থেকে তার প্যাসিভ হয়ে থাকে। এখন আপনি তো এইটাই জানেন না যে ট্রানজিটিভ জিনিসটা কি, তাহলে আপনার এই স্ট্রাকচার শিখে, স্ট্রাকচার পড়ে একটা বইতে এরকম একটি পাবেন, আপনি কি কোনো কিছু বুঝতে পারবেন? পারবেন না। অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তো অনেক ফাংশন এখানে দেওয়া আছে। তো এই বিষয়গুলো আমি দেখবো না। আমরা এভাবে না দেখে আমি একটু প্র্যাকটিক্যাল ওয়েতে যদি প্যাসিভ সম্পর্কে আপনাদের সামনে কনসেপ্ট দেই, ধারণা দেই, কথা বলি, তাহলে সেটা বুঝতে আপনাদের জন্য অনেক সহজ হবে। অনেক ইজিলি আপনার বিষয়টাকে নিতে পারবেন, কারণ আমরা শিখছি একটা ল্যাঙ্গুয়েজ, উই আর লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, রাইট? সো আমাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, প্রত্যেকে একটু মনোযোগ দেন। মনে করেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, আমি আপনাদের রাত 10টায় ক্লাস নিব, এই নোটিশটা যদি আমি আপনাদের ইংলিশে দেই, তাহলে সেটা কেমন হয়? আমি যদি বলি আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব, তাহলে আই উইল টেক ইউর ক্লাস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, আই উইল take your class at 10 p.m. কি লিখলাম? আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. এটা কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট, আমি নিব।
কথাটা এইভাবে না বলে আমি যদি এই কথাটাকে একটু ঘুরায় বলি, একটু রিভার্স করে বলি, আমি ক্লাস না নিয়ে অন্য একটা টিচারকে দিয়ে যদি আমি ক্লাস নেওয়াই, আমি যদি আপনাকে এইভাবে বলি যে আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে, আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে, আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় অনুষ্ঠিত হবে, আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় শুরু হবে, তাহলে এটা ইংরেজিতে কি হবে? অনেকে আপনারা মনে করেন আমি ক্লাস নিচ্ছি না, আমি লিঙ্ক দিতে লেট হচ্ছে, প্রশ্ন করে না আজকে ক্লাস হবে স্যার, আজকের ক্লাস কখন শুরু হবে? এই এই যে কথাগুলো আপনারা বলেন, এই প্রত্যেকটা কথা প্যাসিভ ভয়েস। আপনি এইভাবে কেন কথা বলেন? অনেকে এইভাবে কথা কিন্তু বলেন না যে আপনি কি ক্লাস নিবেন স্যার, আপনি কখন ক্লাস নিবেন, এটা সহজ, ওয়েন উইল ইউ টেক ক্লাস, উইল ইউ টেক আওয়ার ক্লাস টুডে। কিন্তু আপনারা আহ, আমাকে মেনশন করেন, এটা সম্মান প্রদর্শনার্থে বা যেভাবে হোক আপনি, আপনার দরকার কি? আমাকে আপনার দরকার না। আপনার দরকার কি? ক্লাস করো। আপনার দরকার কি? ইংরেজি শেখা। আপনি এখানে আসছেন কেন? আমাকে দেখতে না ইংরেজি শিখতে? ইংরেজি শিখা আপনার লাগবে কোনটা? ইংরেজি। আমি না নিয়ে অন্য একজনকে দিয়ে ক্লাস নেওয়ালাম, তাতে সমস্যা নেই। আপনার সমস্যা নেই, আপনার আপনার লাগবে কি? যে ক্লাস নাই নিক, আমার ল্যাঙ্গুয়েজটা শিখতে পারলে হলো, আমার কথা বলতে পারলে হলো, আমার দরকার ইংরেজিটা শেখা। তার মানে আপনি গুরুত্বটা আমার উপর দিচ্ছেন না, আপনি ফোকাসটা আমার উপর দিচ্ছেন না, ফোকাস দিচ্ছেন ওই ল্যাঙ্গুয়েজের উপর, ওই ক্লাসের উপর। আপনার মাথায় ব্যথা আমাকে নিয়ে না, ক্লাসটাকে নিয়ে, আপনার ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে, আপনি শিখতে পারছেন কি পারছেন না সেটাকে নিয়ে। বোঝেন কিন্তু বিষয়টা, প্র্যাকটিক্যালি বুঝতে হবে। তো যখন আপনি আমাকে মেনশন না করে ক্লাসকে মেনশন করছেন, ক্লাস কি নিজে নিজে শুরু হতে পারে? ক্লাসের কি হাত পা আছে? নেই। তাহলে আমি যদি ক্লাসটাকে মেনশন করে একটা নোটিশ আপনাকে দেই যে আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে, তখন ইংলিশ কি হবে? যে ইউর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. ইউর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. আপনাদের ক্লাস 10টায় নেওয়া হবে। তাহলে এই যে উইল বি প্লাস ভি থ্রি, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। আর উইল প্লাস ভি থ্রি, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। এখন এখানে উইল বি প্লাস ভি3 কেন বসালাম? আমার সাবজেক্টটা হচ্ছে নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, কিন্তু আমি এখানে কিন্তু বাই মি, বাই হিম, বাই হার এগুলো বসাইনি, ডিরেক্ট প্যাসিভ এগুলো বসে না। মানে বিষয়টা কেমন আমি আরো বুঝাবো, তার আগে এই বিষয়গুলো একটু বোঝেন। আমি যদি এখন আপনাকে বলি, মানে আপনি বলছেন যে আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, কেউ বলতে পারবেন এটা ইংরেজিতে কি হবে? আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, এই বাক্যটা ইংরেজিতে কি হবে? আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে? When when will our class be taken? When will our class be taken? When will be taken হুম। today's class? তো দেখেন, Today our কোশ্চেন class. কোশ্চেন যখন আমরা করব, কোশ্চেন করতে গেলে That- আমার আমার That's right. কোশ্চেন না, আওয়ার ক্লাস না, আগে ডাব্লিউ এইচ ওয়ার্ড ওয়েন, এরপর অক্সিলারি ভার্ব উইল, এরপর When হচ্ছে আওয়ার ক্লাস we সাবজেক্ট। না, বি না, বিটা হচ্ছে সাবজেক্টের পরে বসবে, মনে রাখবেন, জাস্ট অক্সিলারি ভার্বটাই আগে। সো ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন, be taken, Taken today. When will our class be taken today? When will our class be taken today? অর্থাৎ আগে WH word, then auxiliary verb, then subject, then be, then main verb এর past participle। তাহলে এই যে বাক্যটা আমি লিখলাম যে আমাদের আজকে ক্লাসটি কখন শুরু হবে, এই ধরনের বাক্য বাংলাতে প্যাসিভ রিলেটেড বাক্য আমাদের ডে টু ডে লাইফে হর হামেশা আমরা বলে থাকি, লিখে থাকি। বাট ইংলিশে কতজনের প্র্যাকটিসে থাকে? কতজন এই কথাটা ইংলিশে ইনস্ট্যান্টলি বলতে পারে? পারেন না, কারণ প্র্যাকটিক্যাল প্র্যাকটিস আমাদের নেই। এটা আমাদের শিখতে হবে। তাহলে প্যাসিভটা কি বললাম? সাবজেক্ট কাজ করে না। আমি যদি আরো ক্লিয়ার করে বলি, মনে করেন আমি এখন আমার অফিস রুমে বসে ক্লাস নিচ্ছি, এখন আমার বাসায় আমার বেডরুমটা পরিষ্কার করা দরকার। আমার বাসায় একটা কাজের মেয়ে আছে, তার নাম রহিমা। আমি আমার বাসায় কল দিলাম আমার আম্মুর কাছে, দিয়ে বললাম যে মা, রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? আমার ঘরটা পরিষ্কার করা দরকার ছিল। তো বললাম কি, রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? এই বাক্যটা ইংরেজিতে কি হবে? এটা কোন টেন্স? দেখেন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, করেছে, গিয়েছে, হয়েছে, থেকেছে। ইংলিশ কেমন জানেন? হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম, হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম। এখন আমার আম্মু যদি ওই পাশ থেকে উত্তর দেয় যে হ্যাঁ রহিমা ঘরটা পরিষ্কার করেছে, আমার কি হবে? রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম। অর্থাৎ আমার দুটোই কিন্তু অ্যাক্টিভের, একটা হচ্ছে কোশ্চেন, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হ্যাঁ, হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম, অর্থাৎ এখানে একটা কোশ্চেন মার্ক হবে, দেন হ্যাঁ রহিমা ক্লিন দ্য রুম। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন দেখেন, আমি যে আমার মায়ের কাছে কল দিলাম যে রহিমা আমার ঘরটা পরিষ্কার করেছে কিনা, এইখানে ফোকাসটা কার উপর করলাম? এই রহিমার উপর নাকি ঘরের উপর? অর্থাৎ
আমি যে মায়ের কাছে কল দিলাম, আমি কিসের জন্য কল দিলাম? আমার লাগবে কোনটা, রহিমা না ঘর? আমার কাছে ইম্পর্টেন্ট কোন জিনিসটা? খোঁজ নিলাম কার, রহিমার না ঘরে? ঘর। আমার কাছে এখানে গুরুত্বপূর্ণ কোনটা? ঘরটা। আমার জানা দরকার কি কল কেন দিলাম, ঘরটা পরিষ্কার হলো কিনা সেটা জানার জন্য। তাহলে আমি যদি রহিমার উপর ফোকাস না করে ওই ঘরটার উপর ফোকাস করি, ওই ঘরটাকে যদি আমি সাবজেক্টে নিয়ে আসি, তাহলে সেটা হবে প্যাসিভ। কারণ ঘরের তো হাত পা নেই, এ তো নিজে নিজে পরিষ্কার হতে পারে না, কেউ একজন করবে। এখন যে করবে, কাজটা যার দ্বারা হবে, তাকে আমি অতটা গুরুত্ব দিচ্ছি না। কারণ আমার ওই কাজটা হলে হলো, কে করলো না করলো আমার দেখার দরকার না। সেটা আমার কাজের মেয়েও করতে পারে, আমার মাও করতে পারে, আমার ভাইও করতে পারে, আমার বোনও করতে পারে। একজন করলে হলো, আমার ঘর একজন পরিষ্কার করলে হলো, কে করলো বা না করলো আমার দরকার না দেখা। আমার দেখা দরকার আমার ঘরটা পরিষ্কার হলো কিনা। আমার দেখা দরকার আমি ইংরেজিটা শিখতে পারলাম কিনা, কে শেখালো বা না শেখালো এটা আমার দরকার না। তাহলে আমি যদি ঘরটার উপর ফোকাস করি, তখন ইংলিশটা কেমন হয় জানেন? অর্থাৎ আমি যদি আমার মাকে ফোন করে এইভাবে কথাটা বলি যে মা, আমার ঘরটা কি পরিষ্কার করা হয়েছে? আমার বেডরুমটা তো পরিষ্কার করা দরকার ছিল, তো ঘরটা কি পরিষ্কার করা হয়েছে? ইংরেজি কি, ঘরটা কি পরিষ্কার করা হয়েছে? হ্যাজ দ্য রুম বিন ক্লিন? হ্যাজ দ্য রুম বিন ক্লিন? আমার মা যদি উত্তর দেয় যে হ্যাঁ, ঘরটা পরিষ্কার করা হয়েছে, দ্য রুম হ্যাজ বিন ক্লিন, তাহলে এই যে বাক্যটা আমি লিখলাম, হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি থ্রি, বিন প্লাস ভি থ্রি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। কেন এই প্যাসিভটা হলো? এই সাবজেক্টটা নিষ্ক্রিয়, সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ। অনেকে আছে না, বাইরের কান্ট্রিতে থাকেন, অনেক টাকা পয়সা ইনকাম করে বাংলাদেশে, মনে করেন আপনি বাড়ি তৈরি করছেন, বড় বিল্ডিং দিচ্ছেন। এখন আপনি ইঞ্জিনিয়ার সাহেব, কন্ট্রাক্টর সাহেবের সাথে কথা বলছেন, কি ইঞ্জিনিয়ার সাহেব, আমার বাড়ির কাজ কত দূর? দরজা জানলাগুলো কি লাগানো হয়েছে? বাড়িতে কি রং করা হয়েছে? ঘরের কাজ কি কমপ্লিট হয়েছে? আমরা এইভাবে কথা বলি না? আমি কি এইভাবে বলি যে রাজমিস্ত্রিরা কি কাজ করেছে, আপনি কি এটা করেছেন? এটা এটা হলো অ্যাক্টিভ। কিন্তু আমরা এইভাবে ফোকাস করে বলি না যে এই কাজটা কি করা হয়েছে, এটা তো করার দরকার ছিল, প্রয়োজন ছিল। অর্থাৎ এগুলো সব প্যাসিভ। আমরা আমাদের ডে টু ডে লাইফের শত শত কথা, অনেক কথা প্যাসিভ ব্যবহার করে বলে থাকি। কিন্তু প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে, প্যাসিভ সম্পর্কে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না থাকার কারণে, আমরা ইংলিশে কথা বলতে গেলে প্রবলেম ফেস করি। ইংলিশে ভালোভাবে, প্রফেশনালি, ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না। এই প্যাসিভ ভয়েস অনেক বড় একটা জায়গা দখল করে আছে, এটা আমাদের শিখতে হবে। আপনি শহরে থাকেন, হঠাৎ করে ঈদের ছুটিতে আপনি গ্রামে গেলেন। গ্রামে একটা মসজিদে আপনি নামাজ পড়তে যাবেন, গিয়েই দেখছেন গ্রামে একদম নতুন একটা মসজিদ তৈরি করা হয়েছে। আপনার ফ্রেন্ডের সাথে আপনি নামাজ পড়তে গেলেন, গিয়ে আপনি বললেন বাহ, ইটস আ ভেরি বিউটিফুল মস, খুব সুন্দর একটা মসজিদ, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? আপনার বন্ধুকে আপনি বললেন এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে। আপনি দেখছেন কি মসজিদ, আপনার সামনে কি মসজিদ? মসজিদ কি নিজে নিজে তৈরি হয়েছে? না। তো আপনার ফোকাসটা কার উপর? মসজিদের উপর। কারা তৈরি করেছে, কে করেছে, এটা কি আপনার জানা দরকার? না, আপনি সেটার উপর গুরুত্ব দিচ্ছেন না। তো আপনি বলছেন না এটা যে মসজিদটা কারা করেছে, আপনি বলছেন মসজিদটা কবে তৈরি করা হয়েছে, মসজিদটা তো খুব সুন্দর দেখা যাচ্ছে, ইটস আ ভেরি বিউটিফুল মস্ক, তো এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? এই বাক্যটা ইংরেজিতে কি হবে? তখন আমাকে এভাবে লিখতে হবে, when has the mosque been built? when has the mosque been built? when has the mosque been built? অর্থাৎ এই বাক্যটার অর্থ হচ্ছে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে। when has the mosque been built, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার। এখন কতজন এই স্ট্রাকচার বলতে পারে, কতজন এটা ইনস্ট্যান্টলি বলতে পারে? এখানে কোনো বাই মি, বাই হিম এগুলো তো আমি বসাইনি। আমি যদি পাস্ট টেন্সে বলি, অর্থাৎ বাংলাটা যদি এরকম থাকে যে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল, তখন এরকম হয়, when was the mosque built? when was the mosque built, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল। অর্থাৎ একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট দিয়ে লিখলাম when has the mosque been built, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, যদি রিসেন্ট টাইমে হয়ে থাকে তাহলে এইটাতে বলা যায়। আর when was the mosque built, কবে তৈরি করা হয়েছিল। তো এইগুলো হচ্ছে প্যাসিভ ভয়েসের কোশ্চেন। এইটা মানে এই ধরনের কথা আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় প্যাসিভ রিলেটেড প্রচুর কথাবার্তা ইনস্ট্যান্টলি হর হামেশা বলি। বাট ইংলিশে প্রপার প্র্যাকটিস না থাকার কারণে ইংলিশে কথা বলতে পারি না। আপনি বাংলাদেশ থেকে হঠাৎ বাইরের একটা কান্ট্রিতে গেছেন, ফর এক্সাম্পল ইংল্যান্ডে, আপনি লন্ডনে গেলেন, সেখানে আপনি কিছু মাছ কিনবেন। দেখেন,
কেউ যদি আপনাকে কোশ্চেন করেন, মনে করেন আপনি ভাষা ভাষা ল্যাঙ্গুয়েজটা জানেন, তো কেউ যদি আপনাকে কোশ্চেন করে, উত্তরটা কিন্তু ইয়েস নো ভেরি গুড ইশারা দিয়ে যেভাবে বলা যায়, যে কোনো ভাবে কথা উত্তরটা দেওয়া যায়। কিন্তু আপনার যখন কোনো কিছু প্রয়োজন হবে, আপনি যখন একটা ফরেন কান্ট্রিতে যাবেন, সেখানে আপনার আশেপাশে কোনো নেটিভ স্পিকার নেই আপনার, তো তখন আপনি ফরেন কান্ট্রিতে গিয়ে কিভাবে আপনি কথা বলবেন, কিভাবে ডিল করবেন, যখন আপনি কোনো কিছু জানতে চাইবেন, আপনি কোনো কিছু নিতে চাইবেন, আপনি কোনো কিছু খেতে চাইবেন, আপনাকে তো কোশ্চেন করতে হবে। প্রশ্নটা যদি সঠিক ফর্মে না করতে পারেন, তাহলে তো সে বুঝতে পারবেন আপনি কি বলতে চাচ্ছেন। মানে আমি যেটা বললাম, উত্তরটা যে কোনো ভাবে দেওয়া যায়, কোশ্চেন কি যে কোনো ভাবে হয়? হয় না। এখন মনে করেন আপনি লন্ডন শহরে গেলেন বাংলাদেশ থেকে, এখন আপনি কিছু মাছ কিনবেন বা কিছু ফুল কিনবেন, তো আপনার মাছ কেনা দরকার, আপনি সুপার শপে না গিয়ে মাছের বাজার খুঁজতেছেন। এখন ওই দেশের নেটিভ কাউকে কোশ্চেন করলেন যে এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি, হ্যাঁ, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? আই নিড টু বাই সাম ফিশ, আমার কিছু মাছ কেনা দরকার। সো কুড ইউ প্লিজ টেল মি, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? এই যে কথাটা আমি বাংলায় বললাম, এই বাজারে কোথায় ফুল বিক্রি হয়, একটা অনুষ্ঠানের জন্য আপনার ফুল কেনা দরকার, প্রত্যেকটা শহরে জেলা শহরে ফুল বিক্রির জন্য আলাদা একটা শপ থাকে না, ফুলের একটা আলাদা মার্কেট থাকে না? তো আপনি বলছেন এই বাজারে কোথায় ফুল বিক্রি হয়, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, বলতে পারেন আই নিড টু বাই সাম ফ্লাওয়ার্স, আই নিড টু বাই সাম ফিশ। সো কারা বিক্রি করে, কে বিক্রি করে, এটা কিন্তু আপনার দরকার না। আপনার দরকার ওই ফুলটা, আপনার দরকার ওই মাছটা, যেটার উপর আপনি গুরুত্ব দিচ্ছেন, ওইটা কি কোনো কাজ করতে পারে না? ওটা তো ইনঅ্যাক্টিভ। তার মানে আমার সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, এই জন্য আমার প্যাসিভ হবে। প্যাসিভ ভয়েসটাকে বুঝতে হবে যে প্যাসিভের সেন্টেন্স কেমন। তাহলে আমি কি বললাম, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, এটা অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্স। ইংলিশে এরকম যে ওয়ার আর ফিশেস, বা ফিশ বলা যায়, এটার প্লুরাল ফর্ম ফিশই বলা যায়। ওয়ার আর ফিশ সেল মানে বিক্রি করে, পাস্ট পার্টিসিপল সোল্ড, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অ্যাম, ইজ আর প্লাস ভি থ্রি। সো ওয়ার আর ফিশ সোল্ড ইন দিস মার্কেট, আমরা মনে করি অ্যাম ইজ আর থাকলেই তার সাথে ভার্বের সাথে আইএনজি বসে, বা সেটা কোনো কন্টিনিউয়াস টেন্স, বাট না, এটা হচ্ছে আমাদের কি প্যাসিভ ভয়েস, অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি। সো ওয়ার আর ফিশ সোল্ড ইন দিস মার্কেট, ওয়ার আর ফিশ সোল্ড ইন দিস মার্কেট, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, ওয়ার আর ফিশ সোল্ড। এখন এই যে বাক্যটা লিখলাম, বাংলায় খুব সহজে আমরা বলি বিভিন্ন জায়গায় বিভিন্ন কনভারসেশন, বাট ইংলিশে ইনস্ট্যান্টলি কতজন বলতে পারি, কতজন এটা ধরে রাখতে পারে, মনে রাখতে পারে? এই ইংলিশ প্র্যাকটিসটা আমাদের মূলত দরকার। আমি কি আপনাদের বোঝাতে পারলাম যে প্যাসিভ বিষয়টা কি, বা এটা কতটা গুরুত্বপূর্ণ? ডে টু ডে লাইফে বাংলায় আমরা এটা কত ব্যবহার করে থাকি, বাট ইংলিশে প্র্যাকটিক্যাল বা ডিরেক্ট প্র্যাকটিস না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না, কথা বলতে গেলে প্রবলেম ফেস করি। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। জি স্যার। আমি আরো একটু বলি, জি স্যার। দেখেন, আমরা আমরা অনেকেই মনে করি এইটা, যে আমি তো ইংরেজি গ্রামার পারি, আমি তো টেন্স বুঝি, আমি তো মোটামুটি ভোকাবুলারিও জানি, আমি রিডিং পড়তে পারি, মোটামুটি লিখতেও পারি, কিন্তু কথা বলতে গেলে, স্পিকিং করতে গেলে আমি স্পিকিং করতে পারি না, কাউকে কোনো কোশ্চেন করতে গেলে আমি কোশ্চেন করতে পারি না। আমি পারি না কেন? আমার সমস্যাটা কোথায়? প্র্যাকটিসের অভাব, বা এইটা ওইটা, অনেক প্রবলেম থাকতে পারে। কিন্তু আপনি মনে রাখেন, এই প্যাসিভ ভয়েসের ডিরেক্ট ব্যবহার না জানা, প্যাসিভ ভয়েস সম্পর্কে কনসেপ্ট না রাখা, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে অনেক বড় একটা ব্যারিয়ার বা বাধা হিসেবে কাজ করে। এবং এটা যে একটা ব্যারিয়ার বা বাধা, এবং সব থেকে বড় কথা যেটা, এই যে প্যাসিভ ভয়েস যে আপনি জানেন না, এইটাই আপনি জানেন না। যে আপনার যে প্যাসিভ সম্পর্কে কনসেপ্ট নেই, এইটাই আপনি নিজে জানেন না। আপনি যে কোনো একটা অফলাইনের কোচিং এ যান, যে কোনো একটা অনলাইনে ক্লাস করেন একটা ব্যাচে, প্যাসিভ ভয়েস প্রত্যেকটা টিচার শেখাবে, কারণ সবাই জানে এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা টপিক, ইনক্লুডেড টপিক, আমাকে এটা শিখতে হবে, আমাকে এটা শেখাতে হবে। আমি শেখাচ্ছি, অন্য একটা টিচারের কাছে গেলে সে আপনাকে প্যাসিভ ভয়েস শেখাবে, কারণ রাইটিং এর দরকার হয়। তো কিভাবে আমরা শিখি? আমরা মনে করি কি যে আমরা প্যাসিভ ভয়েস জানি। কেন জানি? এই যে আমি যদি বলি হি রাইটস, কথাটা বোঝেন। আমি যদি বলি সে একটা চিঠি লেখে, হি রাইটস আ লেটার, এটা প্যাসিভ করেন তো আপনি ইনস্ট্যান্টলি করে দিতে পারবেন যে আ লেটার ইজ রিটেন, এ লেটার ইজ রিটেন বাই হিম। আমি যদি এইভাবে করতে বলি, তাহলে আপনি পারবেন যে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, কারণ আমরা সারা জীবন এইভাবে শিখে আসছি গতানুগতিক ধারায় বা ট্রান্সফরমেটিভ ওয়েতে। কিন্তু আমি তো এই প্যাসিভের কথা বলছি না, এইটা লাগে না কোথাও। আমার লাগবে ডিরেক্ট প্যাসিভ। এই যে এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়,
প্র্যাকটিক্যাল প্যাসিভ, যেগুলো ইনস্ট্যান্টলি বলতে পারবো, কোনো চেঞ্জিং এর মাধ্যমে আসবে না, যে অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট এই ধরনের কিছু না। আমি বাংলা একটা কথা ভাবতেছি, সেই বাংলা কথাটা প্যাসিভ রিলেটেড, আমি নিজেও জানি না যে এই বাংলা কথাটা প্যাসিভ রিলেটেড। এটা না জানার কারণে আমরা একটা সেন্টেন্স সঠিকভাবে অর্গানাইজ করতে পারি না। এই জন্য প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার জানা লাগবে। এই প্যাসিভ সম্পর্কে কনসেপ্ট বা ধারণা না থাকার কারণে স্পিকিং করতে গেলে বা রাইটিং করতে গেলে মূলত আমরা প্রবলেম ফেস করি। কিন্তু সব থেকে বড় সমস্যা, আমরা নিজেরাও জানি না যে আমরা প্যাসিভ জানি না। কারণ আমরা 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 মনে করি কি আমি প্যাসিভ জানি, এইভাবে জানি ট্রান্সফরমেটিভ ওয়েতে। তো এইটা আগে শিখতে হবে, এটা হচ্ছে মেইন কথা। এবার কি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে এর গুরুত্ব কতটা, কতটা ইম্পর্টেন্ট, আমাদের কেন শিখতে হবে প্যাসিভ ভয়েস? হ্যাঁ, শুধু অ্যাক্টিভ ভয়েস দিয়ে সব কথা প্রকাশ করা যায় না। আচ্ছা, এরপর আমি আরেকটু সামনের দিকে আসি, তারপর আমি কথা বলতেছি, সময় দেন, এখানে অনেক কিছু দেখার আছে, প্যাসিভ ভয়েস একদিনে শেষ হবে না। এইখানে দেখেন, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে টেন্সের স্ট্রাকচার আছে, ওই টেন্সের স্ট্রাকচারের সাথে প্যাসিভের স্ট্রাকচারের কোথায় পার্থক্যটা থাকে, এইটা ভালোভাবে বুঝতে হবে। দেখেন, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বলি। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এগুলো তো সাবজেক্ট অ্যাক্টিভ, সাবজেক্ট সক্রিয়। সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, যেমন আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি অন, আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। টেন্স আমি আপনাদের শিখাইছি, দেখাইছি। টেন্স মূলত কি, ভার্বের ফর্মের পরিবর্তন। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্ব বসলে কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। এই প্রত্যেকটা ইনডিফিনিট টেন্স, প্রত্যেকটা কন্টিনিউয়াস পারফেক্ট টেন্সের প্যাসিভের একটা আলাদা স্ট্রাকচার আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। এখন অ্যামিজার মূলত আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসাই। কোথায় বসাই অ্যামিজার? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি। কিন্তু এই কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব গুলো ইনডিফিনিট টেন্সে চলে যাবে, এবং এই অক্সিলারি ভার্ব গুলো মানে অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি না হয় ভি থ্রি, ভার্বের সাথে ডি বা ইডি যুক্ত হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এইটাকে বলা হয় মূলত প্যাসিভ ভয়েস। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আর ফুটবল ইজ প্লেইড, ইজ প্লাস ভি থ্রি, এর বাংলা অর্থ ফুটবল খেলা হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ এর প্লাস ভি থ্রি। ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে শ্যাল বি বা উইল বি প্লাস ভি থ্রি, উইল বি প্লাস ভি থ্রি। কন্টিনিউয়াস টেন্স গুলোতে আমরা অ্যাম ইজ আর ওয়াজ আর শ্যাল বি উইল বি এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসাই। আর যখন আমাদের প্যাসিভ করতে হয় কন্টিনিউয়াস টেন্সের, তখন এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বা এই যে উইল বি, এরপর একটা বিং যুক্ত হয়, এক্সট্রা একটা ওয়ার্ড যুক্ত হয়, সেটা হচ্ছে বিং। অ্যাম বিং, ইজ বিং, আর বিং, ওয়াজ বিং, ওয়ার বিং, উইল বি বিং, হ্যাভ হ্যাজ বিন। মানে এই বিং এর পরে ভি থ্রি, প্যাসিভ মানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে প্রত্যেকটা সেন্টেন্সে, মেইন যে ভার্বটা সেটা ভি থ্রি। আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিন হয়, হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি থ্রি, হ্যাড বিন প্লাস ভি থ্রি, উইল হ্যাভ বিন প্লাস ভি থ্রি। তাহলে প্যাসিভের স্ট্রাকচার খুবই সহজ, আগে এটা একটু দেখেন, এরপর আমরা প্র্যাকটিক্যাল সেন্টেন্সের ভিতর আসতেছি। প্যাসিভের স্ট্রাকচারটা খুবই সহজ। জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। এখানে প্যাসিভের স্ট্রাকচার কি, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি প্লাস ভি থ্রি, প্লাস ভি থ্রি। আর কন্টিনিউয়াস টেন্স গুলোতে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি বিং প্লাস ভি থ্রি। আর পারফেক্ট টেন্সে বিন প্লাস ভি থ্রি, বি ডাবল এন। আবার মডেলের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলছিলাম যে মডেলের পর মেইন ভার্ব অলওয়েজ বেস ফর্ম বা রুট ফর্ম প্রেজেন্ট ফর্মে বসে। কিন্তু মডেলের যখন প্যাসিভ করা হয়, তখন এই প্রত্যেকটা মডেলের পরে একটা করে বি যুক্ত হয়, বিই, বি প্লাস ভি থ্রি, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। আর প্যাসিভ হচ্ছে ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল খেলা যেতে পারে, ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল খেলা যেতে পারে। বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, দ্য ক্যাট অফ স্কিল। এটা কিভাবে হয় দেখেন, এই যে ফুটবল ক্যান প্লেড, আমি এটা আপনাদের একটা ফ্রি ক্লাসে একটা ঘটনা বলছিলাম, আপনাদের মনে আছে কিনা মনে করেন, আহ, আহ, গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় ফুটবল খেলার আয়োজন করা হয় না। এখন মনে করেন একটা ইউনিয়নে বা একটা উপজেলায় একটা বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এখন মাইকিং করে না, মাইকে ঘোষণা দেয় না। হ্যাঁ, দেখেন প্যাসিভ ভয়েসের ব্যবহার কতটা প্র্যাকটিক্যাল। মনে করেন একটা গ্রামে এইভাবে মাইকে ঘোষণা দিচ্ছে যে সুখবর সুখবর সুখবর।
এক বিরাট ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। হ্যাঁ, এই মাঠে, একটা মাঠের নাম বললো, খেলাটি অনুষ্ঠিত হবে আজ বিকাল 4 ঘটিকার সময়, এরকম বলে না? আপনারা প্রত্যেকেই উক্ত খেলায় আমন্ত্রিত। অর্থাৎ এই যে এই যে সেন্টেন্স গুলো দেখেন, ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয়, ফুটবল ওয়াজ প্লেড, ফুটবল খেলা হয়েছিল, ফুটবল উইল বি প্লেড, ফুটবল খেলা হবে, এগুলো মূলত কি, কোন সেন্সে বসে আগে সেটা বুঝতে হবে। এই যে আমি কথাটা বললাম, একটা ইয়ে দিলাম যে সুখবর সুখবর সুখবর, এক বিরাট ফুটবল, আ গ্রেট নিউজ টু অল অফ ইউ, এক বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, তাহলে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি যে আ গ্রেট, হ্যাঁ, ফুটবল ম্যাচ, MATCH, এরপর হচ্ছে হ্যাজ বিন অ্যারেঞ্জড, হ্যাভ বিন অ্যারেঞ্জড, আ গ্রেট ফুটবল ম্যাচ হ্যাজ বিন অ্যারেঞ্জড, খেলাটি অনুষ্ঠিত হবে আজ বিকাল 4টায়, তাহলে ইংলিশ কি হবে? দ্য ম্যাচ উইল বি হেল্ড, will be held at 4 p.m. The match will be held at 4 p.m. today. হ্যাঁ, এরপর আমরা কি বলতে পারি যে আপনারা প্রত্যেকেই উক্ত খেলায় আমন্ত্রিত। You all are invited on this match. এই যে সেন্টেন্স গুলো লিখলাম, হ্যাঁ, এই প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আমি প্যাসিভ ভয়েস মেইনটেইন করে লিখছি। দেখেন, হ্যাজ বিন অ্যারেঞ্জড এটা প্রেজেন্ট পারফেক্ট এর প্যাসিভ, উইল বি হেল্ড এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, ইউ অল আর ইনভাইটেড এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। সো প্র্যাকটিক্যাল কথাবার্তায় প্যাসিভের প্রচুর ব্যবহার হয়। গ্রামে এরকম বলে না, এই ধরনের মাইকিং করে না, যে সুখবর সুখবর সুখবর, এক বিরাট ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে, হ্যাঁ, আপনারা প্রত্যেকেই উক্ত খেলায় আমন্ত্রিত। সো এই প্যাসিভ আমাদেরকে ভালোভাবে শিখতে হবে, মেইন কথা হচ্ছে এটা, বুঝতে পারছেন আমি কি বললাম? আর প্যাসিভের স্ট্রাকচার যেটা, এটা কঠিন কিছু না, সহজেই কভার করা যায়, সহজেই ডেভেলপ করা যায়। বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা কয়েকটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স প্র্যাকটিস করব। এখান থেকে আগে আমরা কয়েকটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স প্র্যাকটিস করব। আজকে যেটা দেখাচ্ছে এটা গ্রামাটিক্যাল সাইড প্যাসিভের, নেক্সট ক্লাসে একদম ডিরেক্ট প্র্যাকটিক্যাল সাইডে যাব। তো দেখেন, সেন্টেন্স ট্রান্সলেশন, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। আগে বোঝেন এই বাক্যগুলো প্যাসিভ কেন, সাবজেক্ট কে এখানে? বিড়াল। এখন বিড়ালকে হত্যা করা হয়েছিল, তো প্যাসিভ কেন আগে এটা বোঝেন। মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে দেখছেন রাস্তার পাশে একটা বিড়াল মরে পড়ে আছে, ওই বিড়ালটাকে দেখে আপনি বলছেন হায় রে, এই বিড়ালটাকে কে মেরে ফেলছে, বিড়ালটাকে হত্যা করা হয়েছে। অর্থাৎ বিড়ালটাকে যে মারছে, কাজটা যার দ্বারা সম্পন্ন হয়েছে, যে করেছে, সেই লোকটাকে তো আমি দেখতে পারতেছি না, সে তো এখানে নেই। তো বিড়ালটিকে হত্যা করা হয়েছে, আমার ফোকাসটা বিড়ালের উপর, বিড়াল কোনো কাজ করতেছে না, এটা মৃত, ইনঅ্যাক্টিভ সাবজেক্ট। সো সাবজেক্টটা কি? দ্য ক্যাট, দ্য ক্যাট। এবার এটা যেহেতু হয়েছিল পাস্ট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার ব্যবহার করতে হবে। দ্য ক্যাট ওয়াজ কিল্ড, দ্য ক্যাট ওয়াজ কিল্ড, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, জাস্ট এতটুকুই। পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, এই পরীক্ষা, এটা প্যাসিভ কেন? আমরা বলি না তোমার পরীক্ষা কবে শুরু হবে, তোমার পরীক্ষা কবে শেষ হবে, এখন পরীক্ষা কি নিজে নিজে শুরু হতে পারে? পরীক্ষার কি হাত পা আছে? নিজে নিজে শেষ হতে পারে? পরীক্ষার বোর্ডে যারা থাকে, কন্ট্রোলে যারা থাকে, দায়িত্বে যারা থাকে, তারা নেয়। তো পরীক্ষাকে যদি আমি সাবজেক্টে নিই, দ্য এক্সাম, আমার একটা প্যাসিভ ভয়েস অবশ্যই সেভাবে লিখতে হবে, দ্য এক্সাম ওয়াজ ফিনিশড, দ্য এক্সাম ওয়াজ ফিনিশড অন টাইম, পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, দ্য এক্সাম অন ওয়াজ ফিনিশড অন টাইম, পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল। গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, গতকাল আমাদের রেজাল্ট কি নিজে নিজে প্রকাশ হতে পারে? বোর্ডের দায়িত্বে যারা থাকে, কন্ট্রোলে যারা থাকে, তারা এটা করে। তো গতকাল আমাদের রেজাল্ট, আওয়ার রেজাল্ট হ্যাজ বিন পাবলিশড ইয়েস্টারডে, আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে, দেখেন ফিউচার টেন্স, সাবজেক্ট কে? রাজু। এখন রাজু নামক যে মানুষটা, সে কিন্তু কোনো কাজ করতেছে না, বলছে রাজুকে পাঠানো হবে, তার ভাই, তার বাবা, তার বোন, যে কেউ হয়তো তাকে পাঠাবে, কাজটা অন্য কারো দ্বারা হবে। হ্যাঁ, তাহলে আমার সাবজেক্ট কি? রাজু, তাহলে রাজু, এখন এটা 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 ফিউচার ইনডিফিনিট টেন্সের লিখতে হবে। তাহলে দেখেন, রাজু প্যাসিভ ভয়েসে, উইল বি সেন্ট, রাজুকে পাঠানো হবে, তাহলে রাজু উইল বি সেন্ট টু লন্ডন, টু লন্ডন, রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো। হ্যাঁ, আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। সো রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, দেখেন এই যে হয়েছে, গিয়েছে, থেকেছে, দিয়েছে, নিয়েছে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, দেখেন উই হ্যাভ বিন
উই বোঝার চেষ্টা করেন, জাস্ট ওয়েট আ মিনিট। উই হ্যাভ বিন ইনফর্ম অ্যাবাউট দিস ম্যাটার, আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। মনে করেন আমি বিনটা দিলাম না, এই বিনটা আমার উঠে গেছে, আমি যদি বলি উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, আমরা বিষয়টি জানিয়েছি, কথাটা এরকম হয়ে যায়, আমরা বিষয়টি জানিয়েছি, উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। তো যাই হোক, আহ, দেখেন 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। অনেকে এই 16ই ডিসেম্বরটাকে সাবজেক্ট টেনে, কিন্তু না, সাবজেক্ট হচ্ছে বিজয় দিবস। সাবজেক্টটাকে ভিক্টরি ডে, সাবজেক্ট হচ্ছে ভিক্টরি ডে। এবার পালন করা হয়, পালন করে কিন্তু অবজার্ভ করা বা সেলিব্রেট করি, ইজ সেলিব্রেটেড বা ইজ অবজার্ভ, ইজ অবজার্ভ কি লিখলাম, ভিক্টরি ডে ইজ অবজার্ভ, 16ই ডিসেম্বর পালন করা হয়। এরপর হচ্ছে ডে বা ডেটের আগে অন প্রেপোজিশন বসে, অন 16th ডিসেম্বর, ডিসেম্বর ভিক্টরি ডে, ভিক্টরি ডে ইজ অবজার্ভড অন 16th ডিসেম্বর। আমাদের গ্রামে প্রতি বছর বইমেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে। In our village, a book fair is held in February every year. তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। They have not been invited. আগামীকাল তার জন্মদিন পালন করা হবে। His birthday will be celebrated tomorrow. তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। আমাকে খেতে দেওয়া হয়নি। বর্তমানে সব জায়গায় তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে, দেখেন এটা একটা কন্টিনিউয়াস টেন্স, যে ইনফরমেশন টেকনোলজি ইজ বিং ইউজড এভরিওয়্যার, ইনফরমেশন টেকনোলজি ইজ বিং ইউজড এভরিওয়্যার। হ্যাঁ, সো এই ধরনের সেন্টেন্স গুলো আপনাদের ট্রান্সলেট করতে হবে। আমি আপনাদের পাঠিয়ে দিলে আপনারা যেন টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারেন, যে এই যে সেন্টেন্সটা আমি বলতেছি, এই সেন্টেন্সটা আমি লিখতেছি, এটা এই টেন্সে লেখা আছে। টেন্সটা আইডেন্টিফাই করা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো এই হচ্ছে বিষয়, সেন্টেন্স ট্রান্সলেশন ডে। পরে আর মনে থাকে না, আমি সেন্টেন্স গুলো পাঠিয়ে দিয়েছি, আপনারা প্রত্যেকে নিজেদের মতো করে একটু ট্রান্সলেট করার চেষ্টা করে দেখবেন এই সেন্টেন্স গুলো, যে পারছেন কি না, কারণ এটা খুবই দরকার, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাকে আপনাদের বোঝাতে পারলাম? আমরা নেক্সট ক্লাসে ডিরেক্ট প্যাসিভের ভিতর যাব, নিউজ পেপার রিলেটেড প্যাসিভ গুলো দেখবো। বাট আজকে যতটুকু দিলাম, যা যা দেখালাম, এটা আপনাদেরকে কভার করতে হবে, ঠিক আছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন বলেন তো, শুনতে পারছেন? জি স্যার। স্যার আমার তাহলে আমাদের প্যাসিভ ভয়েসের প্র্যাকটিসটা ভালোভাবে করতে হবে না? জি জি স্যার। Okay. রাইসের পাওয়ারে আমি সবকিছু পাঠিয়ে দিব, আপনাদের সবই পেয়ে যাবেন, সবকিছু করতে পারবেন। আচ্ছা, স্যার আমাদেরকে এই জন্য গ্রুপে অ্যাড করা হচ্ছে না। কোনটা? গ্রুপে কেন অ্যাড করা হচ্ছে না? রিকোয়েস্ট পাঠাচ্ছি কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছে না কেন? কখন পাঠাইছেন? যাদের অ্যাড করার করে নিয়েছি, যারা পরে নতুন করে দিচ্ছেন আবার করতে হবে। ভাইয়া আমি অনেকদিন আগে পাঠাইছি, আমার এখনো করানো মানে করা হতেছে না। ছেলেদের যেটা 02, 02 জাস্ট। স্যার আমাদেরও করা হয়নি। স্যার আমিও অনেক আগে পাঠাইছি এখনো অ্যাড করা হয় নাই তাই। আপনাদের যাদের অ্যাড করা হয়নি আমি আবার চেক করে করে নিব। আপনারা যাদেরকে গ্রুপে অ্যাড করেছি তারা তো সবাই টাস্ক জমা দিয়েছেন, এই যে কত, আপনাদের হচ্ছে কনভারসেশন 74, এখানে 18, হ্যাঁ, এই যে আপনারা সবাই তো টাস্ক সাবমিট করেছেন, এই যে মুশফিকুর রহমান, এমডি ইউনুস আলী, যারা অ্যাক্টিভ থাকে, যারা দেখে, তারা তো, আমি সবাইকে করে নিছি, আমি প্রতিদিনই যারা নতুন করে দিছি করে দিছি, আপনারা করতে পারেননি, এটা আপনাদের ব্যর্থতা। আমি আপনারা পরে রিকোয়েস্ট দিছেন বা দিতে পারেননি ঠিকভাবে, এই দেখেন সবাই টাস্ক সাবমিট করছে, এখানে এই যে সবাই আছে তো, আবু মোতালেব, আব্দুল্লাহ আল হাদি, এই সৌরভ, হ্যাঁ, আর আরেকটা গ্রুপ ছিল ফিমেলদের জন্য, সেখানে আপনারা টাস্ক দিয়েছেন, তারা এরা আরো বেশি অ্যাক্টিভ দেখলাম, যেটা মেয়েরা এখানে, হ্যাঁ, এখানে তারা তারা নিজেরাই আবার হোমওয়ার্ক গুলো পিডিএফ ফাইল করে আমাকে দিছে, অনেক অনেক ভালো, আমি প্রত্যেকটাই দেখছি।
এবং আপনাদের এই প্র্যাকটিসটা যদি কন্টিনিউ করতে পারেন দ্রুত ডেভেলপ করতে পারবেন। এই প্র্যাকটিসটা আপনাদের করতে হবে, ঠিক আছে? আর আপনাদের আমি একটু বলে রাখি, এটা তো আপনাদের হোমওয়ার্ক সাবমিটের গ্রুপ। এটা কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাব প্লাস পার্সোনাল সেশনের গ্রুপ না। এটা আপনারা যারা সেকেন্ড মান্থের টাকা ফুল পেইড করবেন, কমপ্লিট করবেন, তারা হচ্ছে মূলত ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং পার্সোনাল সেশনের গ্রুপ পাবেন। এটা যারা টাকা পেইড করেছেন আমি সবাইকে এন্ট্রি করে রেখেছি, আমি অ্যাড করে নিব। বাকি যারা এখনো করে পারেননি, সময় নিচ্ছেন দুই একদিন করে, এই জন্য আমি একটু ওয়েট করতেছি, কারণ সবাইকে একসাথে নিব। কারণ সেখানে ক্লাস শুরু করে দিলে পার্সোনাল সেশন প্লাস ল্যাঙ্গুয়েজ ক্লাব, আমি সেগুলো সেখানে 1-to-1 সেশন নিয়ে থাকি, প্রবলেম সলভ করে থাকি, প্লাস স্পিকিং টেস্ট আর প্র্যাকটিস সেখানে থাকে। তো ওইটা আমার শুরু করতে আরো দুই একদিন দেরি হবে, কারণ যারা টাকা পেইড করেছেন ভালো, মানে প্রায় বেশিরভাগ করে দিছেন। তো বাকি যারা আছেন তাদেরকে নিয়ে আমি করতে চাচ্ছি, এই জন্য আমি ওইটা একটু সময় নিচ্ছি। আর এই যে গ্রুপটা, এটা হচ্ছে কনভারসেশনের গ্রুপ। এটাতে আমি সবাইকে এন্ট্রি করে নিচ্ছি, যারা ইয়ে করছেন আমি এন্ট্রি করে নিচ্ছি, ঠিক আছে? এটা নিয়ে টেনশনের কিছু নেই, এটা করতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, আমি যেভাবে পড়াই যেভাবে দেখাই, এখন থেকে ধীরে ধীরে প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের ভিতরে আমরা মুভ করতেছি। প্র্যাকটিক্যালি ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা আপনাদেরকে শিখতে হবে। আমি আপনাদের রিডিং প্র্যাকটিস করাবো, স্পিকিং প্র্যাকটিস করাবো, রাইটিং দেখাবো, এখনো বহুত অনেক অনেক কিছু আপনারা পাবেন। তো আর সেইটার জন্য যারা কোর্স ফি কমপ্লিট করেছেন আমি কিন্তু তাদেরকে নিয়েই এগোবো, কারণ আমার ওইখানে আলাদা একটা পরিশ্রম করতে হয় পার্সোনাল সেশন গুলো নিতে গেলে। যারা কোর্স ফি কমপ্লিট করেননি তারা দ্রুত দুই একদিনের ভিতরে করার চেষ্টা করবেন। অনেকে বলছেন সামনের মাসে দিবেন, এই মাসে দিবেন, ওই মাসে দিবেন। যারা এরকম বলছেন বা দিবেন, তারা ওই মাস থেকেই শুরু করতে হবে তাদের, আমি বলে রাখলাম। আমি কিন্তু কাউকে বেশি জোর করি না, আমার জাস্ট নোটিশ দেওয়ার আমি দিয়ে রাখছি। আমি কিন্তু কাউকে পার্সোনালি ওইভাবে ডেকে ডেকে বলবো না কেন টাকা দিচ্ছে না, কেন দেন না, কারণ আমার স্টুডেন্টের অভাব নেই। কিন্তু আমার প্রতি মাসে কিন্তু নতুন স্টুডেন্ট আসে। আমার যারা থাকবে তারা অথেন্টিক স্টুডেন্ট থাকবে, তাদের ক্লাস করার, প্র্যাকটিস করার মন মানসিকতা থাকবে। আমার 10 জন থাকুক, আমি সেই 10 জনকে এক্সপার্ট করে দিব। সেই পরিশ্রমটুকু আমি করি তাদের জন্য। এখানে কোনো লুকোচুরির কোনো কিছু নেই, যেটা সরল সহজ সত্য সেটাই আমি বলতেছি। আপনার এখান থেকে যদি আমার স্টুডেন্ট কমে যায়, সেটা আমার জন্য ভালো, এটা মনে রাখেন। কারণ আমার নতুন স্টুডেন্ট প্রতি মাসে আমার স্টুডেন্ট আসছে। আমি চাচ্ছি আপনারা সবাই থাকেন, থাকবেন, প্র্যাকটিস করেন, করবেন। আপনাদের যে কোর্স ফি, আপনারা সেটা, আমি বারবার বলছি, কোথাও নেই যে 1,000 টাকা দিয়ে ক্লাস করায়। আমি সেই সুযোগটা দিই যে অনলাইনে ক্লাস করছেন, কেবল শুরু করছেন, অনেকে হয়তো বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, অনেকে বিভিন্ন ধরনের সমস্যা হয়, তারপরেও একটা না কতগুলো ফ্রি ক্লাস আমি নিছি, নিয়ে তারপর আপনাদের ভর্তি করে। তো এখন আপনাদের 1,000 টাকা অ্যাডভান্স করে ক্লাস করার সুযোগ দিচ্ছে, বাকি 1,000 টাকা অনেকেই 4 দিন, 5 দিন, 10 দিন পরে দিয়ে দিছে। এবং আমি আপনাদের ডেট দিছিলাম যে আজকে টাকা দিচ্ছেন, নেক্সট মান্থের এরকম টাইমে আপনার বাকি 1,000 টাকা দিবেন। গত মাসের 27 তারিখ পেইড কোর্সে ক্লাস শুরু করছিলাম, আজকে পরবর্তী মাসের 1 তারিখ। তাহলে আপনারা ভর্তি হয়েছেন 27 তারিখ বা তার আরো আগে, বা যারা যে টাইমে ভর্তি হন, তো বাকি টাকাটা আপনাদের পেইড করতে হবে। আমি এটাও বলছিলাম টোটাল কোর্স ফি 2,000 টাকা, এটা কমপ্লিট থাকলে আপনার আর কখনো কোনো টাকা দিতে হবে না। কোনো ক্লাসও যদি মিস করেন, ব্যাচের অনেকগুলো ক্লাস মিস করেন, পরবর্তীতে যে নতুন ব্যাচগুলো হবে, যে কোনো ব্যাচে আমি আপনাকে অ্যাড করে নিব, তার জন্য আলাদা কোনো কোর্স ফি আপনাকে প্রদান করতে হবে না। যতদিন না পর্যন্ত আপনি শিখতে পারেন, যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারেন, আপনি থাকতে পারবেন। কিন্তু আমার যে মেইন কোর্স ফি, এটা তো আপনাকে দিতে হবে, কারণ এর জন্য আমাকে আলাদা একটা পরিশ্রম করতে হয়। আরেকটা কথা আমি আপনাকে বলে রাখি, অনেকে হয় কি, ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে ধৈর্য হারায় ফেলে। আমি কেবল 1 মাস ক্লাস নিচ্ছি, আপনাদের এই সর্বোচ্চ ক্লাস হয়েছে 17টা বা 18টা। এখন এর ভিতরে অনেকে হয় কি ধৈর্য হারিয়ে ফেলে। এটা হলে হবে না। এটা কেন করে জানেন? কারণ আপনারা তো জানেন আমি কিভাবে পড়াই, কিভাবে বোঝাই, কিভাবে দেখাই, কিভাবে শেখাই। আপনারা আমার কোনো রংচটা বিজ্ঞাপন দেখে ভর্তি হননি। আমি ক্লাস নিয়েছি, বুঝিয়েছি, সেইটা দেখে, আমার বোঝানোর ধরন, আমার পড়ানোর টেকনিক দেখে আপনারা ভর্তি হয়েছেন, ক্লাস করছেন। তো অনেকেই এই এই যে এই ফোর্টটা দিতে না পেরে এই ক্লাস বন্ধ করে দেয়। ক্লাস বন্ধ করে আরো 2-4 জায়গায় ঘুরে বেড়ায়। হ্যাঁ, ইউটিউবে কিছু ক্লাস দেখে, এই ফেসবুক পেজে কিছু ক্লাস দেখে, বা আরেকটা টিচারের কাছে কিছু ক্লাস দেখে, দেখে, এটা আমার সাথে হয়, প্র্যাকটিক্যাল যেটা হয় সেটাই বলছি। ঘুরে ফিরে 1.5 মাস 2 মাস পরে এসে আবার বলে কি, স্যার আমি আপনার এত ব্যাচের স্টুডেন্ট ছিলাম, আমার 1,000 টাকা পেইড ছিল, আমি বাকি 1,000 টাকা দিয়ে আমি পুরো কোর্সটা করতে চাই, আমাকে কি নতুন একটা ব্যাচে অ্যাড করা যাবে, বা আমাকে কি এই ক্লাসগুলো করানো যাবে, আমি তো স্পিকিং এর ক্লাসগুলো মিস করছি। এটা বলে অনেকেই আছে, 2 মাস 3 মাস পর আসে। এটা আপনারাও করবেন এখান থেকে অনেকেই। কিন্তু এইটা যারা করে না, তারা কখনোই ডেভেলপ করতে পারে না। কারণ কি জানেন? আপনি এখন আমার কাছে শিখতে আসছেন, আপনি এখন যে উদ্যম, যে উদ্যোগ, যে ইফোর্ট,
যে মোটিভেশন নিয়ে শিখতে আসছেন, একবার এইখান থেকে ব্রেক ডাউন করলে, একবার এই ইফোর্টটা আপনি যদি কমিয়ে দেন, এই ক্লাস যদি মিস করেন, এখান থেকে একবার যদি আপনি সরে যান, আপনি কখনোই আর এই সেম ইফোর্ট দিয়ে আপনি শিখতে পারবেন না, শেখার প্রতি আগ্রহটা হারিয়ে যায়। পরবর্তীতে আপনি যার কাছে শিখতে যান, পরবর্তীতে আবার আমার কাছেই আপনি ফিরে আসবেন, কারণ আমি তো জানি আমি কিভাবে পড়াই। আপনি আরো 5 জায়গায় ঘুরে আসেন, আপনি বুঝতে পারবেন সেখানে কি পড়ায় কি দেখায়। তো আমি তো জানি আমি কি করে। তো ঘুরে ফিরে সে আমার কাছেই আসে, তো আমার কাছে আসলেও তার কিন্তু ওই ইফোর্টটা, ওই উদ্যমটা, ওই আগ্রহটা আর থাকে না তখন। ওই একবার ব্যর্থ হয়ে গেলে আর থাকে না। কিন্তু এই যে এখন যে টাইমটা, এই আজকে হচ্ছে আপনার যে ক্লাসগুলো আমি নিলাম, এই যে এই পর্যন্ত যতগুলো ক্লাস আমি নিলাম, সামনের যতগুলো ক্লাস আসবে, এতদিন একসাথে মনে করেন আমি এই পর্যন্ত 17টা বা 18টা ক্লাস আপনাদের নিয়েছি। তো এই যে 17টা বা 18টা ক্লাস আমি নিলাম, এই ক্লাসগুলো কম্পেয়ার করে, মানে সবগুলো ক্লাস এক জায়গায় করে এখনকার প্রত্যেকটা ক্লাস হবে, এই প্যাসিভ ভয়েসটা শেষ করতে পারেন। এই সবগুলো ক্লাস কম্পেয়ার করে এক একটা ক্লাস আসবে, এবং সেটা যে কতটা প্র্যাকটিক্যাল, কতটা ইফেক্টিভ, আপনি না করলে বুঝবেন না। মানে আপনার এই 17 দিনে যা শিখছেন আপনি, আপনি আবার এরকম মনে করেন না আরো 17 দিন লাগবে আপনার এরকম ডেভেলপ করতে। এরপরে প্রত্যেকটা ক্লাসে আপনি আপনার ডেভেলপমেন্ট বুঝতে পারবেন, প্রত্যেকটা ক্লাসে আপনি স্পিকিং করবেন, প্রত্যেকটা ক্লাসে আপনি কনভারসেশন করবেন, কমিউনিকেশন করবেন। আমি আপনাকে, আপনি লিখে রাখতে পারেন, আহ এখান থেকে আজকে থেকে আপনি নেক্সট, আজকে না, আগামী যে ক্লাসটা নিব তারপর থেকে, মানে আজকে তো আমার শেষ হচ্ছে না প্যাসিভ, আগামী যে ক্লাসটা নিব ঠিক তার পরের ক্লাস থেকে সর্বোচ্চ 10টা ক্লাস আপনি করবেন। যদি আপনি আমার এই যে পর্যন্ত, আজকে পর্যন্ত যে ক্লাসগুলো নিলাম, এই ক্লাসগুলো সম্পর্কে কমপ্লিট ধারণা রাখতে বলছি না, মোটামুটি যদি কনসেপ্ট আপনার থাকে, তাহলে এর পরের ক্লাসটা কমপ্লিট হওয়ার পর সর্বোচ্চ 10টা ক্লাস আপনি করবেন। যে হোম টাস্ক গুলো দিব, যে প্রেজেন্টেশন গুলো করতে বলবো, সেটা একটু আমার সামনে প্রেজেন্ট করবেন। যদি আপনি 10টা ক্লাসের ভিতর ইংলিশে ফ্লুয়েন্ট হতে না পারেন, তখন আপনি আমাকে বলবেন যে আমি কেন পারলাম না। এতটুকু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, অ্যাসিওর করছি। যদি আপনি ক্লাস করেন এবং কাজটা করেন, কারণ ভাষা, এই যে গত ক্লাসে পজিটিভ শিখাইছিলাম না, আপনাদেরকে বলছিলাম আমি আপনার টিচার, আমি টিচ দিচ্ছি, আমি শেখাচ্ছি। শিখবে কে? আপনি। কাজটা কার? আপনার। আমি করাচ্ছি কাকে দিয়ে? আপনাকে দিয়ে। তো আপনি যদি আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট না করেন, নিজে একটু না দেখেন, নিজে একটু মুখ দিয়ে কথা বের না করেন, প্র্যাকটিস না করেন, তাহলে তো হবে না। আমার জায়গা থেকে যা করার আমি করতেছি, আপনাকে কাজ করতে হবে। এটা হচ্ছে মেইন কথা। কেন বলছি সর্বোচ্চ 10টা ক্লাসের কথা? আমি সামনে যে 10টা ক্লাস নিব, প্র্যাকটিক্যাল স্পিকিং এর একটা টপিক থাকবে প্রতিদিন, একটা কনভারসেশন থাকবে, একটা রিডিং প্যাসেজ থাকবে, কিছু ছোট ছোট রাইটিং টাস্ক থাকবে। এবং এটা প্রতিদিন, এই এতদিন যা শিখলাম আমরা এই 17টা ক্লাসে, এই সব এক জায়গায় করে এক একটা ক্লাস আমার তখন হবে, প্রত্যেকটা ক্লাস মাস্টার্স ক্লাস থাকবে। এবং ওই স্পিকিং 10টা ক্লাস নেওয়ার পর আপনাদের আইএলটিএস কিউকার টপিকের উপর জাস্ট প্র্যাকটিসের ভিতর নিয়ে যাব। প্র্যাকটিসের ভিতর নেওয়ার পর স্পিকিংটা ফ্লুয়েন্সি চলে আসবে, কনফিডেন্ট পাবেন। তারপর যারা থাকবেন, আমি রাইটিং এর ক্লাস নিব, অ্যাডভান্স গ্রামারের ক্লাস নিব, প্রোনাউন্সিয়েশনের ক্লাস নিব, এবং আইএলটিএস এর উপর কয়েকটা ক্লাস নিব। এখন যদি কেউ মনে করেন যে আমার শুধু কমিউনিকেশনটা হলেই যথেষ্ট, আমার আর লাগবে না, সে চলে যেতে পারে। যদি কেউ মনে করেন না আমি আরো অ্যাডভান্স হতে চাই, পুরোপুরি ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, আমি রাইটিং শিখতে চাই, অ্যাডভান্স গ্রামার শিখতে চাই, সে শিখতে পারবেন, কারণ আমি এটা কমপ্লিট করবো। আর আপনার তো তার জন্য আলাদা কোনো টাকা দিতে হচ্ছে না, আমার টোটাল কোর্স ফি 2000 টাকা, এর বাইরে তো আর কোনো কিছুর জন্য কোনো টাকা দিতে হবে না। আর বই, যেটা বইটা আপনি কিনলে কিনবেন, এটা নিয়ে তো আমি জোর করি না। আমি কাউকে বলি যে আপনি কি বইটা কিনবেন, নিবেন? না, আমি তো কাউকে পার্সোনালিও বলি না। আমি গ্রুপে নোটিশ দিই, যার ভালো লাগে সে নেয়, যার লাগে না সে নেয় না। বই নিতে গেলে আপনার সেটা টাকা দিয়ে নিতে হবে, এটা আপনার ব্যাপার, আপনি না দিয়ে না নিবেন, সমস্যা নাই তো। কিন্তু আমার যে মেইন কোর্স ফি, আমি যে পড়াচ্ছি, যে পরিশ্রম করছি, এটা আপনাকে দিতে হবে, এটা হচ্ছে মেইন কথা। এটা যারা ওই যে লেট করছেন, যারা বলছেন আমি 10 তারিখ দিব, সামনের মাসের 15 তারিখ, 20 তারিখ, ওই তাদের কিন্তু ওই দিন থেকেই ওই ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড হতে হবে। প্রিভিয়াস ক্লাসগুলো আপনার মিস করে ফেলবেন। আমি এটা বলে রাখলাম, কারণ সেখানে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা টাইম দিতে হয়, সময় দিতে হয়। এবং সেখানে আমার স্টুডেন্ট যত কম থাকবে, যত কম হবে, আমার তত ভালো, আমি তত ভালোভাবে তাদেরকে শেখাতে পারবো। আর যত বেশি হবে, আমার তত গ্রুপ আলাদা ভাগ করতে হবে। তো আমার কিন্তু এইটা মাথা ব্যথা নেই যে ও টাকা দিচ্ছে না, আমার এই করতে হবে, আমার এই করতে হবে, কারণ আমার সামনের মাসে আমার নতুন ব্যাচ, আমার আপনাদের 10টা ক্লাস দিচ্ছে, আমার 9টা শিডিউল ফাঁকা হলে আমি নতুন ব্যাচ শুরু করতে পারতেছি। সেটাই সমস্যা নাই তো। আমার তো স্টুডেন্ট আসতেই থাকে। এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, তো আমার স্টুডেন্ট জোগাড় হচ্ছেন, আপনারা কিভাবে ভর্তি হয়েছেন, কোথায়, কোন জায়গা থেকে আসছেন? তো আমার তো স্টুডেন্ট প্রতিদিনই আসতেছে, এটা নিয়ে তো আমার সমস্যা নাই। তো যেটা বলছি, যদি সত্যিকার অর্থে শেখার ইচ্ছা থাকে, থাকার ইচ্ছা থাকে, এই জায়গা থেকে সরে যাবেন না, কারণ এখন হচ্ছে একদম টার্নিং পয়েন্ট। আমি এই বেসিক ক্লাসগুলো শেষ করতেছি, এরপর মেইন প্র্যাকটিক্যাল স্পিকিং কনভারসেশনের ক্লাসগুলো হবে। জাস্ট 10টা ক্লাস যদি আপনি করতে পারেন সামনে, আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। এতটুকু আমি আপনাকে
অ্যাসিওর করছি। তারপরে আপনি কতটুকু নিতে পারবেন, ধরে রাখতে পারবেন, এটা ডিপেন্ড করবে আপনার প্র্যাকটিসের উপর। আমরা প্র্যাকটিস করবো, আপনাকে প্র্যাকটিসের ভিতর দিয়ে এগিয়ে যেতে হবে। আমি কি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারলাম? জি স্যার। স্যার বুঝতে পেরেছি। এটা হচ্ছে মেইন কথা। আমি সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। এখন এটা আপনার বিষয়। আচ্ছা, এবার একটু ওয়েট করেন, আমি একটু কনভারসেশনটা দেখাবো আপনাদের। একটু কনভারসেশনটা দেখতে হবে, কারণ এটা থেকে স্কিপ করলে হবে না। আপনার নাইনটিক যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি নোট করছিলাম স্যার। হ্যাঁ, স্যার, আমি আজকে পেয়েছি। হ্যাঁ, পেয়েছি পেয়েছি। আমি একটু ব্যস্ত ছিলাম, একটু জার্নির ভিতর ছিলাম। ঢাকা বরিশাল, বরিশাল ঢাকা, ঢাকা খুলনা, আমি মানে প্রচুর জার্নি করতে হয়েছে আমার এই 2-3 দিন। এই জন্য আমি ওই সপ্তাহে আমি ছিলাম না, এটা দেখতে পারিনি। তো আমি যারা টাকা দিয়েছেন আমি সবাইকে এন্ট্রি করে দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ, আমি পেয়েছি, যারা দিয়েছেন আমি সবার নাম আমি ইয়ে করে নিয়েছি, সমস্যা নেই। তো আহ, এটা হচ্ছে বিষয়। আমি এখন একটু আরেকটু, আমার পড়ানো শেষ হয়নি, আমাকে একটু একটু শেষ করতে হবে। আমি একটু কনভারসেশন নিয়ে কথা বলবো, প্রত্যেকে একটু এই জায়গায় মনোযোগ দেন। আর প্যাসিভ রিলেটেড সেন্টেন্স গুলো আমি দিয়ে দিয়েছি, আপনারা এগুলো একটু ট্রান্সলেট করবেন। আমি যে কথাগুলো বললাম অনেকের খারাপ লাগতে পারে, লাগলে আমার কিছু করার নেই। আমাকে যে পজিটিভ মাইন্ডে নিতে পারবেন, যে আমার সাথে থাকতে পারবেন, সে থাকবেন, এগোবেন। যে পারবেন না, সে চলে যাবেন। ফাইনাল কথা, কোনো বিষয় না। আহ, দেখেন, কোথায় ছিলাম? এখানে বোঝার চেষ্টা করেন। গত ক্লাসে আমি আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করিয়েছিলাম এবং এই মিক্স টেন্স পর্যন্ত আসলাম, এবং এটা অনেকেই অনেক ভালোভাবে করছিলেন, করতে পারছিলেন, আমাকে দিয়েছিলেন। এটা আমার অনেক ভালো লেগেছে। তো দেখেন, আজকে আমি যে বিষয়টা দিয়ে প্র্যাকটিস করাবো, যে সেন্টেন্স গুলো আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের একটু মডাল বা সেমি মডাল রিলেটেড সেন্টেন্স গুলো কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি, সেটা একটু দেখতে হবে। যেমন এইখানে একটা কনভারসেশন আছে, এটা আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। এখন আজকে কে কে প্র্যাকটিস করতে পারবেন একটু রেইজ হ্যান্ড প্রেস করেন তো, আমি আপনাদের ডেকে ডেকে করাবো। কতজন পারবেন? গত ক্লাসে যারা করেছিলেন আমি তাদের থেকে স্কিপ করে একটু নতুন মুখ দেখতে চাচ্ছি। বাট যারা যারা করতে পারবেন আগে একটু রেইজ হ্যান্ড প্রেস করেন। এখানে কনভারসেশন দেওয়া আছে, কনভারসেশন দেখেন। তারপর আমি আনমিউট করে দিয়ে আপনাকে দিয়ে আমি প্র্যাকটিস করাবো। এটা করতে হবে, ভুল হলে আমি ধরাই দিব, সমস্যা নেই। বাট আপনাকে এখানে দেখতে হবে। দেখেন, আমি পড়লাম বাংলা, আমি বললাম ইংলিশে, চলে গেলাম, আপনিও বুঝে নিলেন, শেষ হয়ে গেল। এটা থেকে ডেভেলপমেন্ট আসে না। আপনাকে কাজ করতে হবে, আপনার ব্রেন খাটাতে হবে, এখানে ব্রেনটাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, ওকে, দেখি। আমার যতদূর মনে পড়ে গত ক্লাসে যারা যারা বলছিলেন, যেমন দিশা আরোরা, ইউনুস আলী, আপনাদের কাছ থেকে আমি একটু পরে নিব। যারা বলেনি আমি তাদের থেকে একটু নিব। তাহি আলম, আপনি একটু আনমিউট করেন তো, তাহি আলম। জি স্যার। আপনি এটা একটু পড়েন। স্যার বাংলা নাকি ইংরেজি দুটোই বলবো? দুটোই বলবেন। স্যার শুরু করছি। হুম। তোমার পরীক্ষা কেমন চলছে? হাউ ইজ ইয়ার এক্সাম গোয়িং? মোটামুটি ভালো। মাচ গুড। তবে আমার আরো পড়াশোনা করা উচিত। বাট আই শুড স্টাডি মোর। তুমি কি রোজ সময় দিচ্ছ? আর ইউ ডু ইউ গিভ দেম রেগুলারলি? আমি প্রতিদিন চেষ্টা করি। আই ট্রাই, কিন্তু মাঝে মাঝে মনোযোগ রাখতে পারি না। Sometimes I do not uh, Raksha English কিপ, keep এটা my হচ্ছে attention. আহ, আপনি যদি বলেন আই ডু নট কিপ, তাহলে হয়ে যায় আমি রাখি না, এটা রাখতে পারি না। আই ক্যান নট কিপ মাই কনসেন্ট্রেশন। হ্যাঁ, অ্যাটেনশন না, কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন। আই ক্যান নট কিপ মাই কনসেন্ট্রেশন। তারপর তোমার পড়ার সময় ঠিক রাখতে হবে। You should maintain your study time. তুমি নির্দিষ্ট রুটিন ফলো করতে পারো। আহ, you may you you may follow a study routine. সার্টেইন রুটিন, হ্যাঁ, নির্দিষ্ট ইংরেজি কি বলেন তো? সার্টেইন। জি স্যার। Certain routine. হ্যাঁ, সেটাই করা উচিত। Yes, it should.
এটা ইট শুড না, এটা হচ্ছে এরকম যে ইয়েস আই শুড ডু ইট, আই শুড ডু ইট, অর জাস্ট আই শুড। ঠিক আছে, তারপর এরপর পড়েন দেবপ্রসাদ বর্মন, দেখে আপনি একটু পড়েন তো এখান থেকে। পারবেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি আপনাকে। দেবপ্রসাদ বর্মন, হ্যাঁ একটু পড়েন তো। স্যার কত নম্বরটা ছিল যেন? আপনি প্রথম থেকেই পড়েন, এটা প্রথম থেকেই পড়েন। তোমার পরীক্ষা কেমন চলছে? হুম। How about your exam? How is your exam going? তারপর মোটামুটি ভালো। হুম, বেশ ওয়েল। তবে আমার আরো পড়াশোনা করা উচিত। So I should more reading. তুমি কি সময় দিচ্ছ? You have take time to reading. দেখেন এখানে এই বিষয়গুলো ঠিক করতে হবে। হ্যাঁ, ইউ শুড স্টাডি মোর, হ্যাঁ আর ইউ গিভিং টাইম, অর্থাৎ টেন্স ধরতে হবে, বাংলা দেখে ধরা ধরতে হবে যেটা কোন টেন্সে লেখা। এখন সেই টেন্স ধরার পর কিভাবে কোশ্চেন অর্গানাইজড হয় সেটা জানতে হবে। শাফিন মিউট রাখেন, শাফিন নাহিয়ান মিউট রাখেন। তো কিভাবে এটা হয় এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আপনি আগে বেসিক জায়গাগুলো ক্লিয়ার করবেন, যে একটা সেন্টেন্স কিভাবে আমরা তৈরি করছি, টেন্স দিয়ে হোক বা মডেল দিয়ে হোক, এবং সেই সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করছি, কিভাবে ইন্ট্রোগেটিভ করছি। জাস্ট এই দিকটা একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আগে সিম্পল সেন্টেন্স আমরা একটু প্র্যাকটিস করব। আচ্ছা, এরপর হচ্ছে মনিরুজ্জামান। হ্যাঁ, আপনি পড়তে পারবেন একটু এটা প্রথম থেকে? বা আপনি একটু এটা পড়েন তো, দেখেন তো বুঝেন কিনা এটা। আমরা কিন্তু কনভারসেশন 02। আরিফুর রহমান, পারবেন? আরিফুর রহমান। ইদ্রিস মোল্লা। আমি বলতে চাই স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি আরিফুর রহমান। আচ্ছা আমি পারবো স্যার। আচ্ছা, আরিফুর রহমান, এবার আপনি একটু আনমিউট করেন। হ্যাঁ, পড়েন এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কি এই ছুটিতে কোথাও ভ্রমণে যেতে পারি? আহ ক্যান উই গো ক্যান উই গো ভিজিট ইন দিস ভেকেশন? হ্যাঁ, আমরা যেতে পারি। ইয়েস উই ক্যান। তুমি কি কোনো জায়গা ভেবেছো? আর ইউ থিঙ্কিং অ্যাবাউট এনি প্লেস? হ্যাঁ, সেন্ট মার্টিন যেতে চাই। ইয়া, উই ক্যান গো সেন্ট মার্টিন। অথবা উই ওয়ান্ট টু গো সেন্ট মার্টিন। সেটা ভালো পরিকল্পনা। ইয়েস, ইটস গ্রেট আইডিয়া। কিন্তু আমাদের আগে বাজেট করতে হবে। বাট উই শুড মেক আ বাজেট ফার্স্ট। হ্যাঁ, আমি মনে করি আমাদের একসঙ্গে পরিকল্পনা করা উচিত। ইয়া, আই থিঙ্ক উই ক্যান মেক এ প্ল্যান টুগেদার। উই শুড মেক এ প্ল্যান টুগেদার। তুমি কি জানো, ডু ইউ নো, সেন্ট মার্টিনে যাওয়ার জন্য এখন ফ্লাইট বুক করতে হয়। টু গো সেন্ট মার্টিন ফার্স্ট উই ক্যান বুক ফ্লাইট। না, আমি জানতাম না। নো, আই ডোন্ট। আই 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 ডিডন্ট। তবে তুমি কি ফ্লাইটের খোঁজ নিতে পারবে? বাট
uh, can you inquiry about flight? অবশ্যই করবো, of course. আর আমাদের থাকার জায়গার বিষয়েও আগে থেকে ব্যবস্থা করা উচিত। And we should confirm about থাকার জায়গা, about hotel. We should confirm about hotel. Then তুমি ঠিক বলছো, you are right. আমি হোটেল বুক করার চেষ্টা করব। I will try to book hotel. দারুণ, আমাদের অন্তত 1 সপ্তাহ আগে সব ব্যবস্থা সম্পন্ন করতে হবে। We should confirm everything before 1 week. স্যার আমি মোটামুটি সেন্স থেকে বলার চেষ্টা করছি আর কি, মানে পুরোপুরি ওকে কিনে জানি না। ওকে, আমি বাংলা যতটুকু বলছেন হ্যাঁ বলবেন। যতটুকু বলছেন ভালো, কিন্তু একটু টেন্স ধরার চেষ্টা করতে হবে। যেমন এই যে এই কথাটা, যে তুমি কি কোনো জায়গা ভেবেছো, আপনি এটা কিন্তু টেন্স বুঝতে পারেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ এটা এরকম হবে, আর ইউ প্ল্যানিং, এটা হচ্ছে হ্যাভ ইউ থট এনি প্লেস, বুঝতে পারছেন? এই যে টেন্স, মানে আমি বাংলাটা দেখে আমি বুঝতে পারছি কিনা যে আমার টাইমিংটা কেমন, ঠিক কোন সেন্সে আমার এটাকে লিখতে হবে, এই জায়গাটা বুঝতে হবে। আদারওয়াইজ আপনি যা বলছেন, যতটুকু বলছেন ভালো বলছেন, ঠিক আছে, যে সেন্টেন্স গুলো বলছেন ভুল হয়নি, কিন্তু আরো অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে জায়গাগুলোকে, চয়েস অফ ওয়ার্ডস, এই জায়গায় ফোকাস করতে হবে। হ্যাঁ, আমি দেখাবো সবকিছু, সমস্যা নেই। আচ্ছা, ইনশাআল্লাহ, আমার এটাই প্রবলেম হ্যাঁ বেসিক্যালি। বুঝতে পারছি, সমস্যা নেই, আমরা প্র্যাকটিস করতে করতে পারবো ইনশাল্লাহ। আহ আহ, কি জানো, শাফিন বলবো শাফিন নাইয়ার, হ্যাঁ, আনমিউট করেন। আমরা কি এই ছুটিতে কোথাও ভ্রমণে যেতে পারি? Can we go anywhere in this occasion? Yes, we can go. তুমি কি কোনো জায়গায় ভেবেছো? Will you think any place? Yes, সেন্ট মার্টিন যেতে চাই। I will go সেন্ট মার্টিন। সেটা ভালো পরিকল্পনা, দ্যাট ইজ এ গুড প্ল্যান, কিন্তু আমাদের আগে বাজেট করতে হবে। বাট উই নিড বাজেট এট ফার্স্ট। হ্যাঁ, আমি মনে করি আমাদের একসঙ্গে পরিকল্পনা করা উচিত। ইয়েস, আই থিঙ্ক উই শুড প্ল্যান টুগেদার এট ফার্স্ট। তুমি কি জানো, ডু ইউ নো, সেন্ট মার্টিন যাওয়ার জন্য এখন ফ্লাইট বুক করতে হবে। আহ, উম, এখন ফ্লাইট পারতেছি না, সেন্ট মার্টিন যাবো এখন। তার পরেরটা পড়েন, না পারলে পরেরটা পাও। না, আমি জানতাম না, নো আই ডোন্ট নো। তবে তুমি কি ফ্লাইটের খোঁজ নিতে পারবে? বাট উইল ইউ উইল ইউ হোস্ট স্যার কোথায় মিষ্টি? উইল Hi. ইউ ফাইন্ড এনি ফ্লাইট? অবশ্যই পারবো, অফকোর্স আই ক্যান। আর আমাদের থাকার জায়গার বিষয়ে আগে থেকে ব্যবস্থা করতে হবে। উই শুড কনফার্ম অ্যাকোমোডেশন ফর আওয়ার দেখেন, লিভিং। চয়েস অফ ওয়ার্ডস, টেন্স, এগুলো ঠিক করতে হবে, এগুলো ঠিক নাই, বুঝছেন? হ্যাঁ, একটু যেমন এই যে বাক্যটা, খেলার চেষ্টা করবো। হ্যাঁ এই আসলে এই ভুলে ফেলেছি। হ্যাঁ দেখেন, এই বাক্যটা কি বললেন, যে উই শুড কনফার্ম, কেন এটা বললেন? আগে দেখেন আমার সাবজেক্ট কি, আমাদের, তাহলে আমরা, ভার্ব কি, করতে হবে, ইংরেজি কি, হ্যাভ টু। আমি বারবার বলছি এই জায়গাগুলো প্র্যাকটিস করেন, টেন্স, মডাল, সেমি মডাল, এগুলো বুঝতে হবে ফাংশনটা। এরপরে হচ্ছে ব্যবস্থা করা, তাহলে ব্যবস্থা ইংরেজি কি, ম্যানেজ করা। তাহলে এই ম্যানেজ হচ্ছে আমার মেইন ভার্ব। অর্থাৎ আপনি কেন এইগুলো বলবেন, শুড কনফার্ম না, আপনাকে এইভাবে বলতে হবে। আমি আগে দেখবো, দেখে আমি ভাববো আমার ওয়ার্ডটা কারেক্ট আসতেছে কিনা, এটা আমাকে নিতে হবে। উই হ্যাভ টু ম্যানেজ এভরিথিং বিফোর 1 উইক, অ্যাট লিস্ট 1 উইক, অন্তত 1 সপ্তাহ আগে। তাহলে এই যে আমি বিফোর বললাম, আমার বিফোরও বলা যাবে না, তার সাথে আমার এই অ্যাট লিস্ট শব্দটা যুক্ত করতে হবে, বিফোর অ্যাট লিস্ট 1 উইক। তাহলে আমাকে বুঝতে হবে আমি কোন ওয়ার্ড গুলো সেখানে ব্যবহার করতে পারি।
তাহলে আমি কি বললাম যে উই হ্যাভ টু ম্যানেজ এভরিথিং অ্যাট লিস্ট বিফোর 1 উইক, অন্তত 1 সপ্তাহ আগে। হ্যাঁ, তো এগুলো বুঝতে হবে। এই যে আমি জানতাম না, আপনি বলে দিলেন আই ডোন্ট নো, বললে হবে? এটা তো পাস্ট টেন্স, কেন ডোন্ট নো বলবো? এই যে আমি একটু আগে বললাম যে তুমি কি কোনো জায়গা ভেবেছো, আমি তো বলেই দিলাম হ্যাভ ইউ থট, আপনি সেখানে উইল বললেন, তার মানে আপনি আমার কথা শোনেননি। এটা করলে হবে না, অ্যাডভান্স না, আপনাকে আগে বুঝতে হবে, নিতে হবে, ব্রেনটাকে অ্যাপ্লাই করতে হবে, দেন ইউ হ্যাভ টু স্পিক অর রাইট। হ্যাঁ, নিজের মতো করে করবেন বা যেটাই করেন, মানে আগে ভাবেন, ভেবে আগে টেন্স আইডেন্টিফাই করার চেষ্টা করেন। সাবজেক্ট কোনটা, ভার্ব, বাংলা ভার্ব এইরকম লেখা আছে, তাহলে এই বাংলাটার ইংলিশ কি, সেইভাবে আপনি নিয়ে তারপর করতে হবে। এগুলো অনেকগুলো বিষয় ফোকাস করেন, 2-4টা কনভারসেশন একটু টাইম দিয়ে নিজের মতো করে সলভ করেন, দেখবেন পরে বাকিগুলো অটোমেটিক্যালি পেরে যাচ্ছেন, বাকিগুলো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, হবে। আচ্ছা, ইদ্রিস মোল্লা, আপনি একটু আনমিউট করেন তো। ইদ্রিস মোল্লা, স্যার, এইটা পড়েন তো আপনি, কনভারসেশন 03, ছোট একটা কনভারসেশন পড়েন তো। আগামীকাল মিটিং এ যোগ দিবে? টু অ্যাটেন্ড মিটিং টুমরো? অবশ্যই আমাকে যেতে হবে। মাস্ট হ্যাভ টু গো। গুরুত্বপূর্ণ মিটিং, ইট ইজ এ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট মিটিং। কিন্তু মিটিং এ সময় মতো পৌঁছতে হবে। টু রিচ at the meeting on time. জানি, আই নো, আমাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সো আই আই সেড প্রিপেয়ার। আই হ্যাভ টু, রাখতে হবে। আই হ্যাভ টু টেক প্রিপারেশন, বলুন তো কি হ্যাভ টু বললাম? কিপ মাইসেলফ প্রিপেয়ার। আই হ্যাভ টু মানে কি, হ্যাভ টু মানে কি করতে হবে, তাহলে আই হ্যাভ টু টেক প্রিপারেশন, আমাকে ভাত খেতে হবে। আই হ্যাভ টু ইট রাইস, আমাকে ইংরেজি শিখতে হবে। আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে বই পড়তে হবে। আই হ্যাভ টু রিড বুক, তোমাকে ক্রিকেট খেলতে হবে। ইউ হ্যাভ টু প্লে ক্রিকেট, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, কোনো কিছু করতে হবে বাধ্যতামূলক ভাবে, হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার হয়। তারপর বুঝে গেছে। তুমি কি প্রেজেন্টেশন তৈরি করেছো? হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইওর প্রেজেন্টেশন? গুড, শেষ হয়নি। নট ইয়েট ফিনিশড ইট। আমাকে আজ রাতের মধ্যে শেষ করতে হবে, বাট উই হ্যাভ টু ফিনিশ ইট বাই টু নাইট। আই হ্যাভ টু ফিনিশ। I have to finish it. I have to finish it by tonight. তোমার দেরি করা উচিত নয়। You should not delay. গুড, এক্সেলেন্ট, অনেক ভালো হয়েছে। Okay, ঠিক আছে। আচ্ছা, তোফাজ্জেল হোসাইন, আপনি বলেন তো এটা প্রথমটা, কনভারসেশন 01, তোফাজ্জেল হোসেন। তো এটা তো আরো অনেকগুলো বাকি ছিল 03, যাই হোক আমি 01টাকে একটু শুনতে চাচ্ছি আরেকবার। তোফাজ্জেল হোসাইন, বলেন তো। পরীক্ষা কেমন চলছে? হাউ ইজ ইউর এক্সাম? হুম, মোটামুটি ভালো। ও ওয়েল, তবে আমার আরো পড়াশোনা করা হচ্ছে। তো উই শুড টেক নোট, ইউজ সবগুলো টাইম, প্রতিদিন চেষ্টা করি, ট্রাই ট্রাই এভরিডে এভরিডে, কিন্তু মাঝে মাঝে মনোযোগ রাখতে পারি না। আই ডোন্ট জল ডোন্ট মানে করি না, এটা হচ্ছে ক্যান, এটা এটা মডেলের সেন্টেন্স, আই ক্যান নট কিপ কনসেন্ট্রেশন। ক্যানট অ্যাটেনশন শান্ত। পড়ার সময় ঠিক রাখতে হবে। ইউ শুড টাইম, ইউ শুড অন টাইম স্টাডি, না, ইউ শুড টাইম স্টাডি টাইম। তুমি নির্দিষ্ট রুটিন ভালো, তুমি নির্দিষ্ট রুটিন ফলো করতে পারো। ইউ ক্যান ফলো, ক্যান ফলো 13 রুটিন, সেটা করা উচিত।
ইয়েস, তো এখন অনেক চাপ, আউল আউল এনাফ প্রেশার, বিষয়ে ঠিক মতো করতে পারছি না, লট কি থিং, গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রথমে করতে পারো, ক্যান বি দ্য ইম্পর্টেন্ট সাবজেক্ট, বলেছ, রাইট, ঠিক পরামর্শ দিতে আর কি আর কিছু পরামর্শ দিতে পারবো? আই অ্যাডভাইস ফর থিং, অফ কোর্স, তার আগে তোমার যত সম্ভব বেশি রিভিশন দেওয়া উচিত, ফর অন বোর্ড বিফোর, কি মনে করো, ডু ইউ থিঙ্ক আমি ভালো রেজাল্ট করতে পারবো? কেন রেজাল্ট থিঙ্ক হুম ক্যান ডু গুড রেজাল্ট, কি পারবে? অফকোর্স ইউ ক্যান, আগে বুঝতে হবে এটা আগে বলেন, এটা কি বলছেন যে তুমি কি কি মনে করো, ইউ থিঙ্ক হুম আমি ভালো রেজাল্ট করতে পারবো? না, তাহলে বিষয়টা হচ্ছে এরকম না, এটা হচ্ছে একসাথে যে তুমি কি মনে করো, মানে ডু ইউ থিঙ্ক, হ্যাঁ, এরপর কি আমি কি ভালো রেজাল্ট করতে পারবো, তাহলে এটা আপনি কি বলছেন বলেন তো। আই ক্যান আই ক্যান গুড রেজাল্ট, তাহলে এখানে কি আপনি কোনো ভার্ব ব্যবহার করলেন? এই যে কথাটা বললেন আই ক্যান গুড দ্য রেজাল্ট, এখানে কি কোনো ভার্ব ব্যবহার করলেন? করলেন না। ভার্ব, মেইন ভার্ব কাকে বলে বলেন তো? আমার বাংলা যেটা আছে সেটাই যে ইংলিশ বলতে হবে এরকম না, আমার একটা মেইন ভার্ব লাগে, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে মেইন ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। আপনার সাবজেক্ট না বসান, আপনি অবজেক্ট না বসান, কিন্তু সমস্যা হয় না যদি ভার্ব থাকে, কিন্তু ভার্ব না বসালে সম্পূর্ণ সেন্টেন্সটাই থাকে না। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স, উইদাউট ভার্ব কোনো সেন্টেন্স তৈরি হয় না ইংলিশে। সাবজেক্ট ছাড়া বাক্য হয়, অবজেক্ট ছাড়া বাক্য হয়, ভার্ব ছাড়া বাক্য হয় না। তাহলে তাহলে এটা এরকম দেখেন, ডু ইউ থিঙ্ক দ্যাট ক্যান আই মেক আ গুড রেজাল্ট, ক্যান আই মেক, এই যে মেক শব্দটা আনলাম না, এটা হচ্ছে মেইন ভার্ব। বুঝতে পারছেন? এই ভার্বের প্রয়োজন হয় কথা বলতে গেলে। তাহলে কি বললাম, যে ডু ইউ থিঙ্ক দ্যাট ক্যান আই মেক আ গুড রেজাল্ট, ক্যান আই কাট আ গুড রেজাল্ট, ক্যান আই গেট আ গুড রেজাল্ট, এই যে মেক, কাট, গুড, গেট, এগুলো ব্যবহার করছি না, এগুলো হচ্ছে মেইন ভার্ব। নেটটা কখন ব্যবহার করবো? এটা আনতে পারবে, হ্যাঁ, অবশ্যই পারবে, কিন্তু তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। অফ কোর্স ইউ ক্যান ডু, বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড আ লট। এই যে হ্যাভ টু এর পরে যে ওয়ার্ক হার্ড, এই যে ভার্ব, ভার্ব আমাকে নিতে হবে, ঠিক আছে? তাহলে এই জায়গাগুলোতে আমাদেরকে ফোকাস দিতে হবে। হুম আবু রেজা মাহবুব, আপনি একটু এটা করবেন প্লিজ, কনভারসেশন 04, ট্রাই টু ডু ইট। ওকে, তুমি কি বলতে পারো? ডু ইউ টেল মি? না, ডু ইউ টেল না, এটা হচ্ছে ক্যান ইউ টেল মি, ক্যান। ওকে, আচ্ছা, ক্যান ইউজ করতাম, ক্যান ইউ টেল মি আমাদের পরিবেশ রক্ষা করা উচিত, আমাদের পরিবেশ রক্ষায় কি করা উচিত? আহ what should uh, what should what should দেখেন হোয়াট, এটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন শুড, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপর কি আমাদের, তাহলে উই, আমাদের what should উই, uh, হোয়াট শুড we উই ডু, uh, ডু, save our না না, এটা এরকম না, দেখেন আগে মেইন ভার্বটা কি, করা, তাহলে হোয়াট শুড উই ডু টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, আর টু সেভ save our অথবা টু environment. টু প্রোটেক্ট এনভায়রনমেন্ট, তাহলে আমরা কি বলতে পারি, যে ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াট শুড উই ডু টু সেভ এনভায়রনমেন্ট। Can you tell me what should uh, do we What to should save we do? What should What- we do we do to to save save environment? uh,
save our environment. হুম। আমাদের প্রথমে গাছ লাগানো শুরু করা উচিত। At first we should গাছ লাগানো at first we should planting দেখেন tree. এই যে শুট প্লান্টিং বললেন, শুট প্লান্টিং হয় না, শুটের পরে হ্যাঁ। ভার্বের বেস ফর্ম বসে, তাহলে আপনি বলতে পারেন হ্যাঁ। উই শুড প্লান্ট ট্রি। এখন প্লান্ট Plant. ট্রি মানে এরকম যে আমাদের গাছ লাগানো উচিত, কিন্তু এখানে বলছে গাছ লাগানো শুরু করা উচিত, ভার্বটা হচ্ছে শুরু করা। তো এইটা আমাকে নিতে হবে যে উই শুড স্টার্ট প্লান্টিং ট্রি। আমি যখন বলছি উই শুড স্টার্ট প্লান্টিং ট্রি, ওই প্লান্টিংটা তখন কোনো ভার্ব হয় না, এটাকে বলা হয় জেরান্ড, Noun নন হিসেবে ফাইনাইট ভার্ব, রাইট, নাউন হিসাবে আসতেছে। এই তো বুঝতে পারছেন। তারপর তাহলে এখানে মেইন ভার্ব কি হবে? স্টার্ট। তাহলে আবার বলেন সেন্টেন্সটা কি হবে? উই শুড we should start প্লান্টিং ট্রি। planting tree. গুড। দেন হ্যাঁ, কিন্তু বেশিরভাগ মানুষ এই বিষয়ে সচেতন নয়। Yes, uh, most of the people uh, most of the people আর Uh, নট অ্যাওয়ার, আর নট to- কনসিয়াস, টু না, টু হবে না, জাস্ট টু না, শুধু জাস্ট আর নট অ্যাওয়ার অ্যাবাউট ইট, আর নট কনসিয়াস Are not অ্যাবাউট ইট। about ইট, conscious about it. রাইট। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, you are right. তুমি কি মনে করো? Will you think? না, এটা ডু আমরা- ইউ থিঙ্ক। Do you think? হুম। Do you think আমরা স্কুল কলেজে কর্মশালা আয়োজন করতে পারি? Uh, we will arrange কর্মশালা we will arrange কর্মশালা ইংরেজি কি জানেন? Seminar. ওয়ার্কশপ বা সেমিনার। হ্যাঁ, সেমিনারও বলতে পারেন, সমস্যা নেই। seminar at in school and college. তাহলে এটা হচ্ছে হ্যাঁ, ক্যান, এটাও পারি, তাহলে এটা উইল, এটা কি হবে? ক্যান। can give. ডু ইউ থিঙ্ক দ্যাট উই ক্যান উই Then অ্যারেঞ্জ can we arrange arrange workshop or seminar workshop of seminar in school and college? in school and college? হ্যাঁ, এটা দারুণ উদ্যোগ হবে। Yes, yes, it it's the very এটা ইটস না, দেখেন হবে, তাহলে হবে, হওয়া ইংরেজি will be রাইট। ইট উইল বি it will be a great initiative. উদ্যোগ মানে কি বলেন? ইনিশিয়েটিভ, initiative. রাইট। It will be great initiative. ঠিক বলেছো, you are right. আমরা হয়তো স্থানীয় এনজিওর কাছ থেকে সাহায্য নিতে পারি। আমরা হয়তো স্থানীয় এনজিওর কাছ থেকে সাহায্য নিতে পারি। We হয়তো we may to help We with, may take help, take. we may take help হুম। with NGO From local NGO, স্থানীয় ইংরেজি কি? from লোকাল local NGO. NGO। From local NGO. এটা ভালো পরিকল্পনা। It's the good তাহলে সেটা, তাহলে এটা planning. ইটস না, এটা হচ্ছে দ্যাটস আ গুড প্ল্যান, জাস্ট Oh, দ্যাটস আ গুড প্ল্যান, That's a good plan. মানে দ্যাট ইজ এটা আ আমার- গুড প্ল্যান। That is a good plan. কিন্তু আমাদের নিজেদেরও কিছু উদ্যোগ নেওয়া উচিত। But we must take initiative, good initiative. এটা মাস্ট না, উই শুড টেক। We should. But we should take some good initiative. হ্যাঁ, এবং হ্যাঁ, yes, and নিয়মিত রিপোর্ট তৈরি করতে হবে, যাতে সবাইকে দেখানো যায় যে আমরা কি করছি। Yes, হবে। আচ্ছা, দেখেন এটা এরকম, দেখেন একদম যেটা বাংলা আছে সেটাই যে ইংলিশে বলতে হবে এরকম না। আমি একটা কথা আপনাকে বলছিলাম যে ইংলিশটা হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস দিস ল্যাঙ্গুয়েজ আ লট। এবং আমি যেটা দেখবো সেই সেন্সটা ঠিক রেখে নিজের মতো করে বলার চেষ্টা করব। যেমন এই যে আহ, আহ, আমাদের নিয়মিত রিপোর্ট তৈরি করতে, তাহলে উই হ্যাভ টু প্রিপেয়ার, উই হ্যাভ টু মেক রিপোর্ট এভরি ডে সো দ্যাট
যাতে করে উই ক্যান শো, আমরা দেখাতে পারি, উই ক্যান শো, উই ক্যান শো টু এভরিওয়ান হোয়াট উই আর ডুইং, যে আমরা কি করছি, হোয়াট উই আর ডুইং, উই ক্যান শো টু এভরিওয়ান হোয়াট উই আর ডুইং, সো উই হ্যাভ টু মেক আ রিপোর্ট সো দ্যাট উই ক্যান শো এভরিওয়ান হোয়াট উই আর ডুইং। ঠিক আছে, এই বিষয়ে আমি কাজ শুরু করবো। আই উইল ওয়ার্ক অ্যাবাউট দ্যাট। তুমি কি আমার সঙ্গে কাজ করবে? উইল ইউ ওয়ার্ক উইথ মি? অফকোর্স, ইটস আওয়ার ডিউটি, ইটস আওয়ার রেসপন্সিবিলিটি। তো এইভাবে আপনি নিজের মতো করে যেভাবে বলেন, একটা কথাকে প্যারাফ্রেজ করে অন্যভাবে বলা যায়, কোনো সমস্যা না। তো যাই হোক, এই পিডিএফ ফাইলটা আপনাদের দেওয়া আছে। আর প্যাসিভ ভয়েস যেটা দেখালাম, সেন্টেন্স ট্রান্সলেশনের জন্য দিলাম, আর প্যাসিভ ভয়েসের পিডিএফ ফাইলটা আমি দিয়ে দিব, রেকর্ড ক্লাসটা দিয়ে দিব, আপনারা একটু এগুলো কভার করে ফেলবেন। So that's all for today. ভালো থাকেন।